ফিরে এলাম বিরতির পর। তৃণমূল সুপ্রিমোর দেখানো পথেই হাঁটতে চলেছে ইন্ডিয়া জোট। এবার এসআইআর প্রত্যাহারের দাবিতে আগামী বৃহস্পতিবার ইন্ডিয়া জোট জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও অভিযানে নামবে বলেই জানা গিয়েছে। পাশাপাশি সংসদের অন্দরে এবং বাইরে লাগাতার এসআইআর নিয়ে প্রতিবাদও তারা চালাবে বলেই জানা যাচ্ছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই হাঁটতে চলেছে ইন্ডিয়া। তৃণমূলের পরিকল্পনা অনুযায়ী এসআইআর প্রত্যাহারের দাবিতে আগামী বৃহস্পতিবার ইন্ডিয়া জোট জাতীয় নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করবে বলেই জানা গিয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উপস্থিতিতে ইন্ডিয়া জোটের সংসদীয় দলের নেতাদের বৈঠকে মমতার এই প্রস্তাব পেশ করা হয়, তা গৃহীতও হয়েছে। সেই মোতাবেক কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছেন ইন্ডিয়া জোটের সাংসদরা। সঙ্গে সংসদের অন্দরে ও বাইরে লাগাতার এসআইআর নিয়ে প্রতিবাদও চলবে। কলকাতায় ২১শে জুলাই মঞ্চ থেকে এসআইআর এর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সচিত্র পরিচয়পত্রের কাণ্ডারি মমতা হুঁশিয়ারি দিয়েছিলেন, বাংলায় এসআইআর এ বৈধ ভোটারদের নাম বাদ গেলে নির্বাচন কমিশনের দফতর ঘেরাও করা হবে। সেই মোতাবেক বৃহস্পতিবার এই প্রস্তাব পেশ করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। প্রস্তাব গ্রহণ করেছে ইন্ডিয়া জোটের নেতারা। এই কর্মসূচিতে কি পোস্টার হবে তাও কার্যত ঠিক হয়ে গিয়েছে বলেই খবর। বুধবার সংসদ চত্বরে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এসআইআর হল সাইলেন্ট ইনভিজিবল রিগিং। সেই বাক্য ধরেই এসআইআরকে চুপি চুপি ভোটে কারচুপি বলে কটাক্ষ করেছে তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূল সাংসদদের হাতে ভোট চুরি বন্ধ করো লেখা পোস্টারও দেখা গিয়েছে। তৃণমূল সূত্রের খবর, একই ধাঁচে লেখা পোস্টারই নির্বাচন কমিশনের দফতর ঘেরাও অভিযানে ব্যবহার করা হবে। অন্যদিকে বৃহস্পতিবারও এসআইআর নিয়ে আলোচনার দাবিতে উত্তাল হয়েছে সংসদ। বিরোধীদের প্রতিবাদের জেরেই দুই কক্ষেই দফায় দফায় মুলতবি হয়েছে অধিবেশন। লোকসভায় তৃণমূল কংগ্রেসের উপদলনেতা কাকলি ঘোষ দস্তিদার এসআইআর নিয়ে মুলতবি প্রস্তাব দিয়েছিলেন। সব কাজ বাদ দিয়ে এই নিয়ে আলোচনা করতে হবে বলে নোটিশ দিয়েছিলেন তিনি। কিন্তু সেই নোটিশ খারিজ হয়ে যাওয়ার পরে সংসদের মকর দ্বারের সামনে এসআইআর প্রত্যাহারের দাবিকে সামনে রেখে বিক্ষোভ প্রদর্শন করেছেন ইন্ডিয়া জোটের সাংসদরা। হাজির ছিলেন তৃণমূলের প্রায় ২০ জন সাংসদ। হাই নিউজ নেটওয়ার্ক। এবার অনিল আম্বানিকে তলব করল ইডি। শুক্রবারও তার সঙ্গে সম্পর্কিত একাধিক অফিস এবং অন্যান্য স্থানে ইডি তল্লাশি চালিয়েছে। সেই তল্লাশি চলাকালীনই অনিলকে তলব করা হয়েছে নয়াদিল্লির ইডি হেডকোয়ার্টারে। আগামী ৫ তারিখ হেডকোয়ার্টারে হাজিরা দিতে হবে তাকে। এবার অনিল আম্বানিকে তলব করল ইডি। শুক্রবারও তার সঙ্গে সম্পর্কিত একাধিক অফিস এবং অন্যান্য স্থানে ইডি তল্লাশি চালাচ্ছে। সেই তল্লাশি চলাকালীনই অনিলকে তলব করা হয়েছে নয়াদিল্লির ইডি হেডকোয়ার্টারে। আগামী ৫ তারিখ হাজিরা দিতে হবে তাকে। আর্থিক তছরূপের তদন্ত চলছে রিলায়েন্স গ্রুপের প্রমোটিং ডিরেক্টর অনিলের বিরুদ্ধে। অন্তত ১৭,০০০ কোটি টাকার প্রতারণার অভিযোগ রয়েছে তার নামে। সেই অভিযোগের ভিত্তিতেই গত সপ্তাহেই তার ৫০টি সংস্থায় তল্লাশি চালালো ইডি। বৃহস্পতিবার দিল্লি ও মুম্বাইয়ের ৩৫টি জায়গায় তল্লাশি শুরু হয়। জিজ্ঞাসাবাদ করা হয় অন্তত ২৫ জনকে। সূত্র মারফত জানা গিয়েছে, সিবিআই এর দায়ের করা ২টি এফআইআর এর ভিত্তিতেই অনিলের নানা সংস্থায় হানা দিয়েছে ইডি। শুক্রবার কলকাতা ও ভুবনেশ্বরের বেশ কয়েকটি দফতরেও ইডি তল্লাশি শুরু করে। তার মাঝেই সমন পেলেন অনিল। রিলায়েন্স কমিউনিকেশনস এবং তার প্রমোটিং ডিরেক্টর অনিল ডি আম্বানিকে ফ্রড হিসেবে উল্লেখ করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। গত সপ্তাহে সংসদের কেন্দ্র জানায়, এবার সিবিআই এর কাছে অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। অনিল আম্বানির সংস্থা আগেই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। সম্পত্তি বেচে পাওনাদারদের দেনা মেটানোর চেষ্টাও করছেন রিলায়েন্সের কর্ণধার। কিন্তু তাতেও সমস্যা কমছে না অনিল আম্বানির। এর আগে ২০২৩ সালে ইডি তলব করেছিল অনিলকে। দীর্ঘ জেরার মুখে পড়তে হয়েছিল তাকে। এর আগে ২০২০ সালেও একবার অনিল আম্বানিকে তলব করেছিল ইডি। ইয়েস ব্যাংকের ঋণ মামলায় তার নাম জড়িয়েছিল। পরে সেই অভিযোগে গ্রেফতার হন ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা রানা কাপুর। এবার ফের ইডির কোপে পড়লেন অনিল। হাই নিউজ নেটওয়ার্ক। বেঙ্গালুরুর দক্ষিণে কাকগলিপুরা রোডের এক নির্জন জঙ্গলাকীর্ণ এলাকায় মিলল এক কিশোরের আধপোড়া দেহ। বুধবার বিকেলে ঘটনাটি ঘটে। বাড়ি থেকে টিউশন পড়তে বেরিয়ে আর ফেরেনি ওই শিশুটি। পরিবারের তরফে জানানো হয়েছে, নিখোঁজ হবার কিছুক্ষণ পরেই এক অজানা নম্বর থেকে ফোন আসে। মুক্তিপণ হিসেবে ৫ লক্ষ টাকা চাওয়া হয়। তারপর শুরু হয় তল্লাশি। তল্লাশির মাঝেই কাকগলিপুরা রোডের ধারে একটি জঙ্গলে পড়ে থাকতে দেখা যায় নিশ্চিতের দগ্ধ দেহ। ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখছে পুলিশ।
নির্বাচনের আর বেশি দেরি নেই। ভোটের আগে বিহারে বাড়ানো হলো কর্মীদের বেতন। মিড ডে মিল রাঁধুনিদের থেকে স্কুলের নিরাপত্তারক্ষী সকলেরই বাড়ানো হলো বেতন। 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে বিহারে। হাতে আর মাসখানেক সময়, আর ভোট আসতেই কল্পতরু রূপে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দ্বিগুণ করে দিলেন মিড ডে মিল রাঁধুনিদের বেতন। স্কুলের নিরাপত্তা রক্ষী থেকে ফিজিক্যাল ইনস্ট্রাক্টরদের বেতনও একেবারে দ্বিগুণ করে দেওয়া হয়েছে। বিহার সরকারের তরফে জানানো হয়েছে, মিড ডে মিলে রাঁধুনিদের বেতন বাড়ানো হচ্ছে। আগে তারা যেখানে পেতেন 1650 টাকা, এবার থেকে তারা 3300 টাকা বেতন পাবেন। স্কুলের নাইট ওয়াচম্যানদের বেতনও 5000 থেকে বাড়িয়ে 10,000 টাকা করে দেওয়া হয়েছে। একই সঙ্গে ফিজিক্যাল এডুকেশন এবং হেলথ ইনস্ট্রাক্টরদের বেতন 8000 থেকে বেড়ে 16000 টাকা করে দেওয়া হয়েছে। পাশাপাশি বার্ষিক বেতন বৃদ্ধিও 200 টাকা থেকে বাড়িয়ে 400 টাকা করে দেওয়ার ঘোষণাও করা হয়েছে। এর আগে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার আশাকর্মী ও মমতা কর্মীদের সাম্মানিক ভাতাও বাড়ানোর ঘোষণা করেছেন। আশাকর্মীদের বেতন 1000 টাকা থেকে বাড়িয়ে 3000 টাকা করা হয়েছে। মমতা কর্মীদের প্রতি ডেলিভারি পিছু ভাতা 300 টাকা থেকে বাড়িয়ে 600 টাকা করা হয়েছে। উল্লেখ্য, গত শনিবার নীতিশ কুমার অবসরপ্রাপ্ত সাংবাদিকদের পেনশন বাড়ানোর ঘোষণাও করেন। আগে অবসরপ্রাপ্ত সাংবাদিকদের মাসিক 6000 টাকা পেনশন দেওয়া হতো, যা বাড়িয়ে 15000 টাকা করে দেওয়া হয়েছে। পেনশনভোগী কোনো সাংবাদিক যদি মারা যান, তাহলে তার স্ত্রী আজীবন মাসিক 10,000 টাকা করে পেনশন পাবেন। 2009 সাল থেকে এই পেনশন প্রকল্প শুরু করেছিল বিহার সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। কোন কোন দেশ থেকে খনিজ তেল কেনে পাকিস্তান? ট্রাম্পের পাক চুক্তির কি প্রভাব পড়তে পারে ভারতের বাণিজ্যে? পাকিস্তানের বিশাল তৈল ভান্ডার গড়ে তুলতে আগ্রহী আমেরিকা। সেই মর্মে দুই দেশের মধ্যে চুক্তিও স্বাক্ষর হয়ে গিয়েছে। কিন্তু আমেরিকা ও পাকিস্তানের জ্বালানি চুক্তির কি প্রভাব পড়তে পারে ভারতে? আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সঙ্গে বৃহস্পতিবার একটি জ্বালানি চুক্তি স্বাক্ষর করেছেন। সমাজ মাধ্যমে নিজেই জানিয়েছেন, পাকিস্তানে বিশাল তৈল ভান্ডার গড়ে তুলতে যৌথভাবে কাজ করবে আমেরিকা। এমনকি ভবিষ্যতে কখনো ভারতেও তেল বিক্রি করতে পারে পাকিস্তান। কিন্তু ট্রাম্পের এই চুক্তি থেকে ভারতের কি আদৌ আতঙ্কিত হওয়ার কোনো কারণ আছে? আমেরিকা ও পাকিস্তানের জ্বালানি চুক্তির কি প্রভাব পড়তে পারে ভারতে? ভারত মূলত খনিজ তেল কিনে থাকে রাশিয়া থেকে, সেটাই আমেরিকার মাথা ব্যথার কারণ। বিশেষজ্ঞদের মতে, ভারত এবং রাশিয়ার তেল সংক্রান্ত এই সম্পর্ককে খোঁচা দিতেই পাকিস্তানের ভারতে তেল বিক্রি করার সম্ভাবনা নিয়ে মন্তব্যটি করেছেন ট্রাম্প। আসলে বাস্তব পরিস্থিতি অন্য। খনিজ তেলের উৎপাদনের ক্ষেত্রে পাকিস্তান সম্পূর্ণ নির্ভরশীল অন্যান্য দেশের ওপর। বহিরাগত উৎস ছাড়া দেশের তেলের চাহিদা মেটাতেই পারবে না ইসলামাবাদ। পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে দিনে 75 থেকে 80 ব্যারেল তেল উৎপন্ন হয় পাকিস্তানে। বাকি তেল তাদের বাইরে থেকে আমদানি করতে হয়। অভ্যন্তরীণ চাহিদা মেটাতে পাকিস্তান আমদানি করে দিনে প্রায় 1.3 থেকে 1.4 লক্ষ ব্যারেল তেল। এক্ষেত্রে তাদের প্রধান ভরসা পশ্চিম এশিয়া। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহীর কাছ থেকে পাকিস্তান প্রধানত খনিজ তেল কিনে থাকে। এছাড়াও সময় বিশেষে কুয়েত এবং কাতার থেকেও তেল কেনা হয়। অন্যদিকে ভারত খনিজ তেল কিনে থাকে রাশিয়া, ইরাক, সৌদি আরব থেকে। কখনো কখনো সংযুক্ত আরব আমিরশাহী এবং আমেরিকাও এই তালিকায় থাকে। তবে রাশিয়াই বর্তমানে ভারতের খনিজ তেলের প্রধান যোগানদার। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরু হওয়ার পর আমেরিকা সহ পশ্চিমের দেশগুলি রাশিয়ার উপরে একাধিক বিধিনিষেধ আরোপ করেছিল। সেই সময় বড়সড় ধাক্কা খেয়েছিল রুশ তেল বাণিজ্য। ফলে ক্রেতা দেশগুলিকে আকর্ষণ করতে রাশিয়া সেই সময়ে খনিজ তেলের দামে অনেক ছাড় ঘোষণা করে। ভারত তখন থেকে জাতীয় এবং অর্থনৈতিক স্বার্থে রাশিয়ার থেকেই তেল বেশি করে কিনতে শুরু করে। এখনো পর্যন্ত ভারতকে সস্তায় তেল দেয় রাশিয়া, যোগানে কখনো ঘাটতিও দেখা যায়নি। ফলে এই বিক্রেতার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে নারাজ ভারত। বিশেষজ্ঞদের মতে, আমেরিকা এবং পাকিস্তানের সাম্প্রতিক চুক্তি নিয়ে ভারতের আশঙ্কার তেমন কোনো কারণ নেই, কারণ পাকিস্তানের নিজস্ব তেল বিক্রির ক্ষমতাই নেই। তাছাড়া ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যও এখন বন্ধ রয়েছে। তবে ভারত রাশিয়ার বাণিজ্যে পশ্চিমে কিছু অস্বস্তি রেখে গেল ট্রাম্পের ঘোষণা। নয়াদিল্লির ওপর তা কূটনৈতিক চাপ বৃদ্ধি করতে পারে। মনে করা হচ্ছে, পাকিস্তানে একটি বিকল্প জ্বালানির ভান্ডার তৈরিতে আগ্রহী আমেরিকা। তবে সেই প্রক্রিয়া দীর্ঘমেয়াদী। অদূর ভবিষ্যতে ভারতের চিন্তার কোনো কারণ নেই। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। নজর রাখুন হাই নিউজে, নির্ভীক নিরপেক্ষ।